শুভ সময় সকালকে ওয়াশিংটন ডিসি থেকে। দুঃখজনক হলেও সত্য, যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে, যে বাংলাদেশের ইউনূস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছেন। বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন। এই অভিযোগটা আসলেই ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাস্কর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকুয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো। আসলে আমরা যত বেশি জানি ততই হতবাক হচ্ছি। আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক তথা যে পরিস্থিতি উদ্ভব ঘটলো, সেটা টোটালি মেটিকুলাসলি ডিজাইন্ড। ইটস নট ইভেন প্ল্যান্ড, ইট ইজ ডিজাইন্ড। একদম পুঙ্খানুপুঙ্খরূপে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমরা যখন এটা প্রাথমিকভাবে বলতাম, তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না। কিন্তু প্রফেসর, অনেকেই এখন প্রফেসর ডক্টর ওনাকে বলতে অস্বীকার করছেন, এবং সেই দলে আমিও। মোহাম্মদ ইউনূস যখন ইউএন মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কে ছিলেন, উনি কিন্তু নিজেই এই ভিডিও সহ খুবই প্রচারিত, যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা মেটিকুলাসলি ডিজাইনড একটা ঘটনা, যেটাকে বলা যেতে পারে প্রাসাদ ষড়যন্ত্র হিসেবেই বলা যাবে। কারণ এটা যেটাকে আমরা বলি রেভুলেশন, আমরা কি যেটাকে বলি আন্দোলন, এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না। কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে, এলিমেন্ট গুলো একটাও খুঁজে পাবেন না সেখানে। কিন্তু আন্তর্জাতিক ভাবে যে ডিজাইনটা করা হলো, সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না। স্পেশালি ভলকার তুর্কের কথা যখন আজকে এখানে বলা হচ্ছে, উনি হলেন কমিশনের প্রধান। ওনার মামুন ভাই ইতিমধ্যে কথাগুলো বলেছেন, সেখান থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলবো, সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই। তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো, তখন ওনারা রিপোর্ট করবেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি, আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে। এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই। তার টেলিফোন উঠানোর ক্ষমতা তার নাই অফিসিয়াল হিসাবে, যে আমি ভলকার তুর্ক, যেটাকে ইংলিশে উনি সেদিন বিবিসির সাথে বোধ হয়, তাই না, বিবিসির সাথে উনি বললেন যে এবং আমি করেছি। উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি। সো যে কোনো আইনে, মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে, সেখানে তো আপনি বললেন দীপান্নি, তা নাম্বার দিয়ে বললেন। আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন কথাটা, যদি আপনারা প্রমাণ করে দেন যেটা সত্য নয়, তাহলে আমরা মেনে নেব। দ্বিতীয়ত, যে কোনো যে প্রাথমিক শর্ত একটি সার্বভৌম দেশের সাথে, এমনকি প্রতিবেশী রাষ্ট্র, যোগাযোগ সে সরাসরি আমাদের আর্মি প্রধানের সাথে করতে পারবে না। এটা খুবই প্রচলিত বিষয়, কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমেই আসলে যাওয়া উচিত, যে আমরা এই বিষয়টা চাই। তাহলে অর্থটা কি দাঁড়ালো? বাংলাদেশের সরকারকে হটানোর জন্য, বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন ঘটছিল, সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে 100 বছর পিছিয়ে দেওয়া, এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা, আমি রিপিট করছি, যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময় ধরে বাংলাদেশকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন। বাংলাদেশের মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম, আমরা তো আর এটাকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না, সুইজারল্যান্ডেও হচ্ছে অনেক ঘটনা ঘটে, কিন্তু বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ, এই যে মব, এই যে কিলিং, এই যে জ্বালাও পোড়াও, এসবগুলোকে ফিরিয়ে, এসবগুলো আনার জন্য এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিতভাবে যুক্ত। এখন দেখতে পাচ্ছি জাতিসংঘ, যেটা হস্তক্ষেপ, একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ। এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের, আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন, যেটা অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করে, কিন্তু এটার অর্থটা হলো, যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো, যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের, শত শত বছরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন, অতএব এই বিষয়টা আপনারাই দেখবেন। বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নেইবার, তারাই দেখবে। এবং সেখানে ডক্টর ইউনূস একটা অ্যাগ্রেশন করেছেন, এখন এটা প্রমাণিত, এর সাথে জাতিসংঘ সরাসরি ভাবে যুক্ত। অর্থনৈতিক ভাবে আমেরিকা, বিভিন্ন ডিপ স্টেট যে যুক্ত, সেটা তো আবারও প্রমাণিত হলো। 29 মিলিয়নসের যে বিষয়টা,
এর চেয়ে স্পষ্ট ভাবে আমার জানা মতে কোন আমেরিকান প্রেসিডেন্ট এইভাবে নাম্বার নিয়ে এবং দুইজন ব্যক্তির নামে কোন সংস্থাকে দেওয়া হয়েছে, চেক দেওয়া হয়েছে, এর চেয়ে ক্লিয়ারলি বলতে পারেন না। দুঃখজনক হলেও সত্য, যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে, যে বাংলাদেশের ইউনূস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছে, যে এই বিষয়টা সত্য না। যেসব তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন। এই অভিযোগটা আসলেই ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাস্কর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকুয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো। এরকম ভাবে সুস্পষ্ট পরিষ্কার যে এটা নিয়ে আর ডিপ কোনো সাইড আলোচনার প্রয়োজন হচ্ছে না। এটা হলো যে ফরমাইশি বিষয়, ফরমাইশি একটা রিপোর্ট। এর চেয়ে ভালো শব্দ, এর চেয়ে উন্নত শব্দ, এর চেয়ে খারাপ শব্দ আমি ব্যবহার করতে পারছি না। বিষয়টা যে দীপান্বিতা আপনি যেভাবে বললেন সেভাবেই বলি। ডক্টর ইউনূসকে আমরা সামনে নিয়ে আসি একটু। ডক্টর ইউনূস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট নিয়ে উনি বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ, নিম্নবিত্তের যারা অসহায় এবং তারা নারী, তাদেরকে ইউজ করে উনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে ধরলেন এবং ওনার যে ইনফ্লুয়েন্স তৈরি করলেন আমেরিকার ডিপ স্টেট শুধু নয়, আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে সেইভাবে উনি যখন নোবেল প্রাইজ নিয়ে এই প্রোটোকল গুলো তৈরি করলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার কাছে উনি সহজে পৌঁছে যেতে পারেন, সেই যে ক্রেডিট গুলো উনি জমা করলেন, সেভিংস গুলো, সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন। এটা শুরু করলেন যখন ওনার বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন, লেবার ল লঙ্ঘন করেছেন, ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন এবং অন্যান্য ব্যাংকিং আইন হয়তো বা লঙ্ঘন করেছেন, এবং সেই বিচারগুলো হচ্ছে। তখনই উনি আসলে এখন থেকে উনি কিন্তু ওনার ট্রাম্প কার্ড গুলো ব্যবহার করছেন। কিভাবে ব্যবহার করছেন? এই যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ, জাতিসংঘের কে কেন সে ফোন করবে বাংলাদেশে, নিশ্চয়ই এটা ইনফ্লুয়েন্স ডক্টর ইউনূস এটাকে প্যারিসে বসে এই কাজটা উনি করিয়েছেন এবং ইতিমধ্যে বহু ছবি আসছে আমাদের কাছে যেসবগুলো দেখা যাচ্ছে। তারপরে আমরা জানি আমেরিকান ডিপ স্টেটের সাথে ওনার কি দহরম মহরম। আমি মামুন ভাইয়ের কথাটা বলে ফেলাতে আমি এটাকে আবার অন্যভাবে বলি যে নেচার সবসময় সুবিচার করে। না হলে গত নির্বাচন যেটা আমেরিকাতে হলো তার 3 মাস আগেও আমাদের বিরাট সংশয় ছিল। আমরা যদিও আন্তর্জাতিক সংবাদ পরিবেশনা করি বা নিয়ে কাজ করি, আমেরিকান ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা প্রশ্ন করি না, ওইসব অঞ্চলে যাইও না, কিন্তু এখানে যেহেতু বসবাস করি সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে 3 মাস আগেও যে না, ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় কোর্ট কিছু বলে ফেলতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। কিন্তু 1 মাস আগ থেকে কিন্তু 100% শিওর হয়ে গেলাম যে ডোনাল্ড ট্রাম্প আসছে। এই যে পরিবর্তন, তা এখনো পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা দখল করলো এই ডাকাতদের মাধ্যমে, তারা কিন্তু ঢোল বাজাচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না। যে দেখুন ইউক্রেনে কি হচ্ছে। এবং আপনারা যারা বাংলাদেশে বসে মনে করছেন যে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে, এটা আপনারা একটু ভেবে দেখুন যে ভলকার তুর্ক যেভাবে কথাটা বলে ফেললেন যে আমি ফোন করেছি, এটা আন্তর্জাতিক আইনি লঙ্ঘন এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি না নেয়, অন্য কোন রাষ্ট্র যদি বলে যে এটা আইনের লঙ্ঘন হয়েছে এবং এটার বিচার হবে, বিচার হতেই হবে, আন্তর্জাতিক আদালতে এটার বিচার হবে। 2জন প্রাক্তন ডিপ্লোমেট গত 7 দিন আগে বাংলাদেশ ঘুরে আসলেন। উনাদের কেন বলতে হবে যে 29 মিলিয়ন নিয়ে ট্রাম্প সত্য কথা বলেনি? ট্রাম্প তো ওনাদের নাম বলেনি। আমি শুধু ফেসবুকে ওনাদের নাম নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাদের যে 2জন এখানে কাজ করেন তাদের ফান্ডিং এর অবস্থাটা কি। জন সরাসরি আমাকে এক্সে বলে ফেললো তোমার সাংবাদিকতার ফান্ডিংটাও জানা উচিত। সো ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না বিষয়টার মতো।
আমরা সাংবাদিকতা করি, আমরা আমাদের সাংবাদিকতার কাজই হলো খুঁজে বের করা কি ঘটলো বাংলাদেশে, এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা অরাজকতা সৃষ্টি করা, মব সৃষ্টি করা, হিন্দুদেরকে মারা, মেয়েদেরকে, মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে, মামুন ভাই, ইটস নট এভরি মিনিট, প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে খবর আসে। আর ডক্টর ইউনূস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে সে এখন বাংলাদেশের ইন্টারিম ইল্লিগাল গভর্নমেন্টের কাজ হয়ে উনি করেন কি, ওনার পরিচয়ের মাধ্যমে স্কাই টিভিকে টাকা দিয়ে একটা ইন্টারভিউ, কালকে বিবিসি কে টাকা দিয়ে ইন্টারভিউ, অমুককে টাকা দিয়ে ইন্টারভিউ, এবং তারা তো হার্ড প্রশ্ন করবেই, কিন্তু উনি একদম নির্দ্বিধায় মিথ্যা কথা বলে যাচ্ছেন। বাংলাদেশে কিছুই হচ্ছে না, এটা না, এসবগুলো অতিরঞ্জিত, এখানে কোনো ক্রাইম হচ্ছে না। তো মানুষগুলো যে মারা যাচ্ছে, আজকে যে জাদুঘরে, মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন শর্ট সার্কিট থেকে, কি অলৌকিক ব্যাপার! একটা তো উনি ওনার ওই রিসেট ব্যাটনটা মনে হয় সব জায়গায় অটোমেটিকলি শুধু 32 নম্বরে চলে যায়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায়। সো আমাদের বাংলাদেশের, আমরা কিন্তু একটা সংকটের মধ্যে ছিলাম ডক্টর ইউনূস যখন ক্ষমতা ইল্লিগালি গ্রহণ করেন, কারণ পৃথিবীতে ডক্টর ইউনূসের ইনফ্লুয়েন্স এত বেশি ছিল, আমাদের ধারণা ছিল যে তিনি যদি বাংলাদেশের জন্য আসলেই কোনো ভালো কাজ করেন তাহলে আমাদের সমর্থন করা ছাড়া তো উপায় থাকবে না। আমরা কোনো রাজনৈতিক, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, আমরা বঙ্গবন্ধুকে সাপোর্ট করি, আমরা জয় বাংলাকে সাপোর্ট করি। এবং বিষয়গুলো হলো যে এই যে আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে একটি ক্ষমতাসীন দলকে শুধু নয় বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে চক্রান্ত, এর চেয়ে পরিষ্কার তো আর বলা যাবে না। এবং আমরা বিশ্বাস করি, ইতিমধ্যে অনেকগুলো বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে অচিরেই আরো দ্রুত পরিবর্তনের জন্য আন্তর্জাতিক প্রেসার কাজ করছে। ডক্টর ইউনূসকে সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে উনি যে লবিং করছেন, যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একজন দুজন নয়, বহু গ্রুপ করে, এসবগুলোর ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও হয়তোবা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে। শান্তি যদি বিরাজমান থাকে কোথাও, তাহলে তো শান্তির দূতের কাছে আরেকজন শান্তি প্রতিষ্ঠিত করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো শান্তিটা এক সময় ছিল, তখন জাতিসংঘ বাংলাদেশে যেতে হয়নি শান্তির জন্য কাজ করার জন্য। রোহিঙ্গারা আগেও ছিল, এবং রোহিঙ্গাদের জন্য ইউএন এর প্রধান বা সাধারণ সম্পাদক যেভাবে বলেন, জেনারেল সেক্রেটারি, ওনাকে বাংলাদেশে যেতে হয়নি। তার অর্থ কি? তখন শান্তি ছিল। আমাদের এই কথাগুলো, স্পেশালি আমি আমার কথাটা বলবো, আমার এই কথাগুলো যখন বাংলাদেশের পক্ষে যায় তখন অনেকেরই ধারণা যে কোনো সুনির্দিষ্ট পার্টির পক্ষে আমরা কথা বলছি। আপনাদেরকে ধন্যবাদ, কারণ আমার কথা বাংলাদেশের পক্ষে গেলে যদি কোনো সুনির্দিষ্ট পার্টির জন্য যায়, সেটা আপনি না কেন, সেটা ইউনূস সাহেব আপনি না কেন, অতএব আপনার ওই স্থান থেকে আপনাকে সরে যেতে হবে। একজন আপনার ঘোরতর সাপোর্টার এই কথা বলার ফাঁকেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনাকে, ডক্টর ইউনূসকে বলছি, আমি ওই কথায় ফিরে আসবো। আপনার এই লাল ঝান্ডাওয়ালা একজন এখনই লিখলেন 2 মিনিট আগে, লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দে হারামজাদা, নইলে সংস্কার গিলে খাবো। আপনাদের লোকেরাই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে ভলকার তুর্ক দায়ী, এবং তার গুরু, তার চাকরিদাতা, একটা ক্লাবের সেক্রেটারি। জাতিসংঘকে আমি বহু বছর ধরে, আমি যখন আইনশাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ, তখনই আমি তর্কে সবসময় বলে আসতাম জাতিসংঘ একটি ক্লাব, সেই ক্লাবে তারা বাৎসরিক একটা পিকনিকের আয়োজন করেন। সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাথ সৃষ্টি তৈরি করে ব্যবসার জন্য। মানুষ কোন সম্পদ নয়, মানুষ হলো ব্যবসার এক একটা গুটি। মানুষকে যদি মানবাধিকারের কোনো বিষয় থাকতো, তাহলে ভলকার তুর্ক এখন বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেন যে ভাই থামা, আমি যে তোমাকে সাপোর্ট করলাম সৈন্যবাহিনীরা, প্লিজ তোমরা ফিরে আসো, ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে, যারা মসজিদ মন্দির সব জায়গায়, মসজিদে কালকে 3 জনকে গলা কাটা হলো। তাহলে ভলকার তুর্ক এখন ফোন করে না কেন, এখন বিবিসিতে আসেন না কেন? কারণ এটা ওনার সৃষ্টি, ওনাদের সৃষ্টি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।